গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বনে পাহাড়ে। আজ দ্বিতীয় পর্ব। অদ্ভুত গম্ভীর শোভা এই নিবিড় নির্জন অরণ্যানীর। মাথার উপরে ঝকঝকে তারা ছিটানো আকাশ, চারিধারে শৈলশ্রেণী, তাদের ছোট বড় চূড়া যেন আকাশের গায়ে ঠেকেছে। মাঝে মাঝে দু একটা রাত জাগা পাখির ডাক। সর্বোপরি একটা গহন গভীর রহস্য যেন এই রাত্রে এই বনভূমির অঙ্গে অঙ্গে মাখানো। শোয়া কি যায়? এমন রাত্রি নিদ্রার জন্য তৈরি হয়নি। আমরা জেগে বসে থাকি, কি বলেন মিস্টার সিংহ? খুব ভালো। মনে হলো এমন বিরাট অরণ্য জীবনে কখনো দেখিনি। এমন বিরাট বনস্পতি শ্রেণীর সমাবেশ, সঙ্গে সঙ্গে এই অদ্ভুত দর্শন শৈলশ্রেণী, দুইয়ের এই যোগাযোগই এই অরণ্যকে সুন্দরতর, অধিকতর রহস্যময় করছে। এ দেখবার সুযোগই বা কজনের ভাগ্যে ঘটে। রেলপথের নিকটবর্তী স্থানসমূহে অনেকে সহজেই যেতে পারেন বটে, যেমন মধুপুর, শিমুলতলা ইত্যাদি। কিন্তু সেই সব স্থানে মানুষের ভিড়, ছোট বড় ঘরবাড়ির ভিড়। দূরে বা নিকটে এমন ধরনের অরণ্য নেই। দেওঘর থেকে 14-15 মাইল দূরে এক বিরাট জঙ্গল আছে বটে, কানিবেলের জঙ্গল। সেটা লক্ষ্মীপুর গাড়োয়ালি স্টেটের অন্তর্ভুক্ত। আমি একবার ভাগলপুর থেকে দেওঘর পর্যন্ত পদব্রজে আসি সেই ঘন বনের মধ্যে দিয়ে। সে বন বড় একটা মালভূমির উপর। তার শেষ প্রান্ত থেকে দূরস্থিত ত্রিকুট পাহাড় নীল মেঘের মতো দেখা যায়। কিন্তু সে এমন শৈলমালা বেষ্টিত নয়। এত বড় বনস্পতির সমাবেশও নেই সেখানে। স্টেটের লোক কাঠ বেচে জঙ্গল অনেক নষ্ট করে ফেলেছে। দেওঘর থেকে সেখানে যাবার এক হাঁটা পথ ছাড়া উপায় নেই। কাজে ইচ্ছা থাকলেও যাওয়ার সুবিধা কোথায়? হঠাৎ মিস্টার সিং বললেন, ওই আলোটা দেখছেন আকাশে, কিসের বলুন তো? একটা পাহাড়ের চূড়ার উপরকার আকাশে কিসের আলো বটে, যেন দূরের কোনো অগ্নিস্রাবী আগ্নেয় পর্বতের আভা আকাশপটে প্রতিকল্পিত হয়েছে। আমি বুঝলাম না। মিস্টার সিংহ বললেন, ওটা টাটার আলো। এত দূর থেকে? খুব দূর কোথায়? খুব দূর কোথায়? সোজা ধরলে 30 মাইল। একটু পরই আলোটা মিলিয়ে যেতে আমার আর কোনো অবিশ্বাস রইল না। কিন্তু ঘন বনের দিকে কুকুর ডাকে কোথায়? বললাম, কোনো বস্তি আছে নাকি ওই পাহাড়ের মধ্যে? মিস্টার সিংহ বললেন, ও হলো একরকম হরিণের ডাক, বার্কিং ডিয়ার। ঠিক কুকুরের মতো ডাকে। যদি জেগে থাকেন, এই বনে আরও অনেক রকম জানোয়ারের আওয়াজ শুনতে পাবেন। হাতির ডাক, বাঘের ডাক। বেশি রাত পর্যন্ত জেগে বসে থাকা আমাদের অদৃষ্টে ছিল না। বাংলোর মধ্যে থেকে হরদয়াল সিং ডাকাডাকি করতে লাগলেন, এত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক নয় এসব জায়গায়, বিশেষত ঠান্ডা লেগে অসুখ হতে পারে। পরদিন সকালে উঠে মিস্টার সিংহ আমাকে এক অপূর্ব সূর্যোদয় দেখালেন। সম্মুখের শৈলচূড়ার অন্তরাল থেকে বাল সূর্য নিজের মহিমায় আত্মপ্রকাশ করতে লাগল। আগে সমস্ত বড় বড় শিখরগুলোতে কে যেন সিঁদুর আর সোনার রেণু ছড়িয়ে দিলে। যেদিকে চাই সেই অজানা আকাশপরীর অদৃশ্য হস্তের ইন্দ্রজাল। ধীরে ধীরে রোদ ফুটে বেরুল। শৈলশিখরবাসী সামান্য কুয়াশা দিনের আলোর সামনে মিলিয়ে গেল। কি সুন্দর সুস্নিগ্ধ প্রভাত। আমরা চা পান করে বনভ্রমণে বেরিয়ে পড়লাম। চা খেতে একটু বেলা হলো। এখানে জঙ্গলে কোথায় দুধ মিলবে? 10 মাইল দূরবর্তী সেই কুইরি গ্রাম থেকে বন বিভাগের লোকে সাইকেল যোগে দুধ নিয়ে এলো। ঘুরে ঘুরে পাহাড়ি পথ খানিক দূর নেমে এসে রাস্তায় উঠলাম আমরা 4-5 জন লোক। 2 জন বন বিভাগের উচ্চ কর্মচারী, 2 জন ফরেস্ট গার্ড, আমার স্ত্রী ছিলেন সঙ্গে, আরও কয়েকটি লোক। রাস্তার পাশের একটা সরু পায়ে চলার পথ নিস্তব্ধ, ঈষৎ অন্ধকার ঘন বনের মধ্যে প্রবেশ করেছে।
একটা সংকীর্ণ পাহাড়ি নালা বনের মধ্যে কুলকুল করে বয়ে চলেছে। এই নালার নাম হচ্ছে পোগামারো গাঢ়া। বনের মধ্যে ঢুকেই মনে হলো এতক্ষণ অরণ্যানীর অভ্যন্তরে প্রবেশ করিনি। যা দেখছিলাম তা বাইরে থেকে। এ যেন একটা ভিন্ন জগৎ। সুউচ্চ সোজা খাড়া শাল, কেঁদ, বারম প্রভৃতি বনস্পতি শ্রেণীর ঘন সন্নিবেশ দিনের আলোকে আটকেছে। সারাদিনের মধ্যে এখানে সূর্যের আলো প্রবেশ করে কিনা সন্দেহ। সুতরাং বনভূমি ঈষৎ আর্দ্র, একটু বেশি শীতল। কাছে কাছে কত সুদর্শন অর্কিড। নিম্নে আগাছার জঙ্গলও বেশ ঘন। এক জায়গায় ছোট এলাচের গাছ হয়েছে। মিস্টার সিংহ দেখালেন খুব বড় হলুদ গাছের মতো পাতায় ছোট এলাচের গন্ধ। এদিক ওদিক থেকে ক্ষীণ জলধারা আমাদের পথের উপর দিয়ে গড়িয়ে চলেছে। তার উপর প্রস্তর সংকুল পথ, সুতরাং আমাদের যেতে হচ্ছিল খুব সন্তর্পণে। একটা মাঝারি গোছের গাছ দেখে ওরা বিজয়ের হাস্যে বলে উঠলেন, এই হলো মাইকেলিয়া চম্পক, চম্পক ফুলের গাছ। আমি বললাম, এ চম্পক গাছ হতে পারে, কিন্তু স্বর্ণচাপা নয়। আমরা অন্য চাপা গাছ চিনি নে, এই গাছে চম্পক ফুল হয়। হতে পারে, কিন্তু অন্য শ্রেণীর চাপা, যাকে আপনারা ভেডল্যান্ডিয়া বলছেন, ওই হলো স্বর্ণচাপা। এই গাছের পাতা আমাদের দেশি নোনা গাছের মতো দেখতে। এর স্বর্ণচাপা গাছ কখনো নয়। তবে এই চম্পক ফুল আমি কখনো দেখিনি, সে আমি স্বীকার করছি। বড় বড় গাছ বেয়ে এক ধরনের লতা উঠেছে। ওরা বলেন বুনো মেটে আলু হয় এর তলায়। এদেশের হোমেয়েরা বন থেকে ওগুলো সংগ্রহ করে নিয়ে যায়। ঘন অরণ্য শীর্ষে প্রভাতের সূর্যালোক, কদাচিৎ কোনো বনপুষ্প সুবাস, এই বড় বনানীর একটা গভীর রহস্যের ভাব আমার মনে এনে দিয়েছে। ভুলতে পারছি নে, অরণ্য সমাকুল সিংভূমের যে অংশে বিচরণ করছি, এটি ব্যাঘ্র ও অন্যান্য সাপদ অধ্যুষিত এক মহাবন। ঠিক শৌখিন কোনো পার্কে বেড়ানো নয় এটি, যে কোনো সময়ে মত্ত হস্তিযুথ বা মহাকায় ব্যাঘ্রের সামনে এসে পড়তে পারি। আমরা সম্পূর্ণ নিরস্ত্র। ফরেস্ট গার্ডের স্কন্ধস্থ কুড়ুল তখন কি কোনো কাজে আসবে? হরদয়াল সিং বললেন, এখান থেকে টাইগার হিলে যাবেন? সে কোথায়? মাইল 5 দূরে এই বনের নিবিড়তম অংশে। বিহারের গভর্নর একবার কনজারভেটরকে কি বলেছিলেন, তোমাদের বনের খুব ওয়াইল্ড জায়গাটি একবার দেখতে চাই। তাই বন বিভাগ থেকে এই জায়গাটি নির্বাচিত করা হয়। অবশ্য এর মধ্যেও লাট সাহেবের সুখ সুবিধের দিকে কিছু দৃষ্টি রাখা হয়েছিল বই কি। কেমন জায়গাটি? খানিকটা পাহাড়ের উপর উঠতে হবে। একটা পাহাড়ের উপর সমতল ভূমি টেবিলের মতো। সেখান থেকে চারিদিকে চাইলে মনে হবে পৃথিবীতে ঘন বন ছাড়া বুঝি আর কিছু নেই। দৃশ্যটি বড় চমৎকার। সত্যিকার বনের সৌন্দর্য দেখবেন। যাবার কোনো আপত্তি ছিল না, কিন্তু 5 মাইল কি যাওয়া যাবে হেঁটে সস্ত্রীক? উনি সঙ্গে না থাকলে কোনো কথা ছিল না। দেখি কতদূর কি হয়। যে নালার ধার দিয়ে দিয়ে আমরা যাচ্ছি, সেই নালাটির কালো জলে বিশাল বনস্পতি শ্রেণীর ছায়া। এক জায়গায় খুব বড় কন্টুর ট্রেঞ্চ। এখন জল নেই। বর্ষাকালে এর মধ্যে জল জমে বনভূমিকে আর্দ্র করে, মাটিকে সরস করে। বর্তমান অবস্থা দেখলে সে কথা বিশ্বাস করা শক্ত। এইবার আমরা বনের উঁচু দিকে যাচ্ছি মনে হলো, কারণ লম্বা লম্বা ঘাস দেখা গেল। এইবার ভূমি যেখানে অপেক্ষাকৃত নিরস ও পাষাণময়, সেখানে নাকি ঘাস দেখা যায় বনে। এই ধরনের ঘাস আর কোথাও জন্মায় না। একজন ফরেস্ট গার্ড কি ধরনের এক পাতা তুলে নিয়ে এলো। শুনলাম এ পাতা দিয়ে বনের লোকেরা দিব্যি চাটনি তৈরি করে খায়। আমার স্ত্রী বললেন, কি করে চাটনি তৈরি হয়? শুধু বেটে একটু নুন দিয়ে খেলেই হলো, পুদিনার মতো। বেলা প্রায় 10টা। ঘড়ি দেখে সেটা বোঝা গেল বটে, কিন্তু এই বনের মধ্যে থেকে তা কিছুই বোঝবার জো নেই। রোদ্দুর পড়েনি মাটিতে বিশেষ কোথাও। ঘাস পাতা এখনো শিশির আর্দ্র। আমি বললাম, আপনারা বাঘের ভয় করেন না?
মিস্টার সিংহ বললেন, করলে আমাদের কাজ চলে না। বাঘের সামনে পড়েছেন কখনো? 2-3 বার। একবার মোটর ড্রাইভ করে ফিরছি পাটনা থেকে, গভীর রাতে কোডারমার জঙ্গলে প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে গাড়ির পাশে। পাশে? হ্যাঁ, রাস্তার পাশে। একটা প্রকাণ্ড সম্বর হরিণ মেরে তাকে খাচ্ছে। কি করলেন আপনি? কি আর করব, হেডলাইটের আলো পড়তেই আমি ওটাকে দেখতে পেলাম। তারপর ভয় হলো গাড়ির উপর না লাফিয়ে পড়ে। হরদয়াল সিং বললেন, আমি একবার বুনো হাতির পাল্লায় পড়েছিলাম। একটা পাহাড়ের ঢালু দিয়ে সাইকেলে নামছি, একদল বুনো হাতি বনের মধ্যে দাঁড়িয়ে কান নাড়ছে। বাঘের চেয়ে বুনো হাতি বেশি বিপজ্জনক। সোজা সাইকেল চালিয়ে দিলাম, পেছন দিকে আর চাইলাম না। আমার স্ত্রী বললেন, এ বনে বাঘ আছে? বড় বাঘ বিশেষ নেই, অন্য সব জানোয়ারই আছে, তবে বনকে বিশ্বাস নেই জানবেন। পথের পাশে একটা বড় গাছের ছাল ওপর থেকে খুলে ঝুলে পড়েছে, সেটা দেখিয়ে হরদয়াল সিং বললেন, বলুন তো এরকম কেন হয়েছে? প্রশ্নটা আমার স্ত্রীকে উদ্দেশ্য করে। তিনি কিছু বলতে পারলেন না। আমি কিন্তু বুঝতে পেরেছিলাম আগেই। বন্য হস্তির দন্তাঘাতে বনস্পতির এই দশা। মিস্টার সিং বললেন, টাটকা করেছে, এই দেখুন পায়ের দাগ, কাল রাতের ব্যাপার। সত্যই বটে, মাটির ওপরে হাতির পায়ের দাগ এবং একটু দূরে হাতির নাদ। বেশ বোঝা গেল সন্ধ্যার পরে এইসব পথে যাতায়াত করা খুব সুবিধাজনক নয়। এমন একটা জায়গায় এসেছি যেখানে রাস্তার পাশে অনেক নিচে একটা বনাবৃত উপত্যকা দেখা যাচ্ছে। অর্থাৎ যে বনের মধ্যে আমরা বেড়াচ্ছি সেটা যে অনেক উঁচু পাহাড়ের উপরকার বন, নিম্নের উপত্যকা দেখে সেটা ভালোই বোঝা গেল। হরদয়াল সিং বললেন, কেমন, যাবেন টাইগার হিলে? আর কত দূর? 4 মাইল কিংবা 3.5 মাইল। ফিরতে তাহলে বেলা 1টা বাজবে। সেখান থেকেই বাংলোতে ফিরবার কথা হলো। আমার স্ত্রী আর যেতেই চাইলেন না। এইবারে যেখানে আমরা ধূমপান ও বিশ্রামের জন্য বসলাম সেই স্থানটিকে বেমালুম আফ্রিকা বলে চালিয়ে দিলেও কোনো ক্ষতি ছিল না। এদিকে গভীর পাহাড়ি খড়, অন্যদিকে অগণ্য বনস্পতির শীর্ষদেশ দেখা যাচ্ছে। দুপুরের রোদ এসে পড়েছে তাদের উপর। বনের প্রকৃতিও অন্যরকম। হরদয়াল সিং বললেন, ওই হলো আমাদের মিসেলেনিয়াস ফরেস্ট। শাল গাছ ছাড়াও আরো অনেক গাছ ওতে আছে। ওখানে নেমে চলুন দেখি না। পথের ধারে ওরকম একটা বিরাট এরিয়া পড়বে অন্য জায়গায়, নিচে নেমে কষ্ট পেতে হবে না। ওখানে কিন্তু বিপদ আছে। কেন? সাপের ভয়। অনেক সময় বড় বড় বিষাক্ত সাপ থাকে, একটু সাবধান হয়ে যাওয়া দরকার। বাংলোতে যখন পৌঁছেছি তখন বেলা 1টার কম নয়। আমি স্নান করতে চাইলুম নিচেকার সেই ঝর্ণার জলে। কেমন চমৎকার কুলুকুলু নাদিনী স্বচ্ছ সলিলা ঝর্ণাটি বনের ছায়ায় ছায়ায় বয়ে আসছে। দুধারে কলের চিমনির মতো কেঁদ আর শালের ভিড়। সেখানেই স্নান করে আসি। মিস্টার সিংহ বললেন, না যাওয়াই ভালো, ওসব ঝর্ণার জল অনেক সময় খারাপ থাকে। হরদয়াল সিং বললেন, একবার লোহার ডানা না নেতারহাট এমনি কোনো এক জায়গার কাছাকাছি তিনি একটা ঝর্ণায় স্নান করেছিলেন বনের মধ্যে। তারপর সব শরীরের চাকা চাকা কি বেরিয়ে ফুলে গেল, আর তাছাড়া ম্যালেরিয়া জ্বরও হতে পারে। অতএব ঝর্ণায় স্নানের আশা ছেড়ে আমরা বাথরুমের টবের জলেই স্নান পর্ব সমাধা করলাম। অল্প কিছুক্ষণ বিশ্রাম করার পর দেখা গেল বনের মধ্যে ছায়া পড়ে আসছে। চারিদিকেই বড় বড় শৈলচূড়া, জায়গাটাতে তাড়াতাড়ি ছায়া নেমে আসে। বনের মধ্যে সেই ঝর্ণার কাছে গিয়ে আমরা সবাই বসলুম সেই অপরাহ্নে। এর নাম দিয়েছে এরা মাছের বাঁধ। বন বিভাগ থেকে একটা বাঁধ মতো গেঁথে দিয়েছে বেগবতী পার্বত্য স্রোতস্বিনীর বুকে। তাতে তার গতিরোধ হয়নি, আরো দ্বিগুণ উচ্ছ্বাসে আবেগে কংক্রিটের বাঁধ ডিঙিয়ে এপারে ঝাঁপিয়ে পড়েছে।
এই স্থানটি এত সুন্দর, একবার বসলে উঠে আসতে ইচ্ছেই করবে না। এর সামনের ওদিকে সুউচ্চ পাহাড়, তার ঢালুতে বড় বড় শালগাছের বন। এখানে বসে শুধুই দেখা যায় শালগাছের গুঁড়িগুলো নিচ থেকে ভিড় করে ওপরের দিকে উঠে উঠে কোথায় যেন মিলিয়ে গিয়েছে। আমাদের ডান দিকে চওড়া মোটর রোড, বন বিভাগের নির্মিত, কিন্তু এ পথে মোটর অপেক্ষা বাঘ ভালুকের যাতায়াত বেশি। যখন কন্ট্রাক্টরের দল বনের মধ্য থেকে কাঠ কাটিয়ে নিয়ে যায়, তখন বছরের মধ্যে দিন কয়েক ওদের মোটর লরি বা মোটর যাতায়াত করে। কদাচিৎ বন বিভাগের উচ্চ কর্মচারী মোটরে সফর করতে আসেন, মিটে গেল। সারা বছরে এই পথে আর লোকজনের বড় বেশি যাতায়াত হয় না, মোটর গাড়ি তো দূরের কথা। অতিরিক্ত নির্জন স্থান। চেয়ে চেয়ে দেখলুম একটা লোক কোনো দিকে চোখে পড়ে না, শুধু যা আমরাই আছি। ঋষিদের তপবন এমনি নির্জন জায়গাতেই ছিল। ভারতের সভ্যতার জন্মস্থান এই বনানী। এখানেই বেদ, উপনিষদ, বেদান্তের জন্ম হয়েছিল। হৈহট্টগোলযুক্ত শহরের বুকে নয়। পাশের পথ বেয়ে দুজন লোক পুঁটলি কাঁধে কোথায় চলেছে। তাদের ডাকা হলো হো ভাষায়, অবশ্য আমি ডাকিনি। আমি মিস্টার সিংহকে বললাম, জিজ্ঞেস করুন তো ওরা কোথায় যাচ্ছে। শোলবরা যাবে। এখান থেকে কত দূর? 17 মাইল। সেখানে কেন? টাকা আনবে মারোয়ারি গদি থেকে, ওরা কুলি। জঙ্গলে কাঠ কেটেছিল, তার মজুরি। তা সন্ধেবেলা যাচ্ছিস, ভয় করবে না? কুইরা গ্রামে গিয়ে রাত কাটাবো। হরদয়াল সিং সম্মুখের ছায়াচ্ছন্ন শৈলশানুর দিকে চেয়ে আঙুল দিয়ে বললেন, ওই রকম ঢালু জায়গায় আমাকে বুনো হাতিতে তাড়া করেছিল। সাইকেল না থাকলে সেদিন মারাই পড়তাম। আমার স্ত্রী বললেন, তাহলে আজ ওঠা যাক এখান থেকে। সেই সময় বন বিভাগের 2 উচ্চ কর্মচারী আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করলেন। বললেন, আচ্ছা বলুন তো, এই কংক্রিটের বাঁধটার আর কি উন্নতি করা যায়? হরদয়াল সিং এই বিভাগের ভারপ্রাপ্ত উঁচু অফিসার। তিনি বললেন, আপনার পরামর্শটা একবার নিয়ে দেখি। আমি তো একরকম ভেবে রেখেছি, দেখি আপনারা কীরকম বলেন। আপনারা অর্থাৎ আমি এবং আমার স্ত্রী। এই যেন ডাক্তার বিধান রায় পরামর্শ চাইছেন পাশের বাড়ির স্কুল মাস্টার বন্ধুর কাছে। বলুন তো মশাই, এই রোগীটির সম্বন্ধে এখন কি ওষুধ দেয়া যায়, আপনার কি মত? কিন্তু বিজ্ঞ ভেবেই তো পরামর্শ চাইছে, খেলো হয়ে যাওয়াটা কিছু নয়, তাহলে লোকে মানে না। সুতরাং মুখখানা যথাসম্ভব গম্ভীর করে কিছুক্ষণ চিন্তা করবার ভান করলুম, যেন শক্কর বাঁধ কিংবা নতুন হাওড়া ব্রিজের প্ল্যান করবার ভার পড়েছে আমার ওপর। হঠাৎ ভেবে দেখলুম, বাঁধটা এমন করে কেন যে বেঁধেছে, ওখানটাতে অমন নালা করেছে কেন, ওই জায়গাটাতে কংক্রিটের দেওয়ালের কাছে কয়েকটা ফোকর কেন, এই এখনো পর্যন্ত ভালো করে বুঝিনি। 2-একটা ইন্টেলিজেন্ট প্রশ্ন করে দেখিয়ে দেওয়া দরকার যে এই ব্যাপারটা আমার কাছে জলের মতোই পরিষ্কার। সুতরাং বললুম, আচ্ছা এই বাঁধ এখানে কি জন্য দেওয়া হয়েছে? হরদয়াল আমার মুখের দিকে আশ্চর্য হয়ে বললেন, কেন, মাছ ধরার জন্য? আমি বললাম, ও। তার মুখের ভাব দেখে আমার আর কোনো ইন্টেলিজেন্ট প্রশ্ন করতে সাহস হলো না, কিন্তু আমার মনের সন্দেহ তখনও ঘোচেনি। এতে কি করে মাছ ধরা হবে তা তখনও আমার মাথায় ঢোকেনি। বললুম, আচ্ছা বর্ষার সময় জল এতে আটকায় কি করে? জল তো উপচে পড়বে, মাছ দাঁড়াবে কোথায়? হরদয়াল সিং প্রায় চিৎকার করে উঠলেন, ওই তো, ওই হচ্ছে সমস্যা, ওই কথাই তো বলছিলাম। যাক, অন্ধকারে ঢিল ছুড়লে বাঁশঝাড়ের একটা বাঁশেও লাগবে না, লেগেছে। আমার স্ত্রী বললেন, চলো চলো, বেলা প্রায় পড়ে এলো, এসব জায়গা ভালো নয়, ওঠা যাক। এই যাত্রা ভগবান মুখ রক্ষে করলেন। আমার স্ত্রী উঠে পড়তে সবাই উঠে পড়লাম সেখান থেকে। বেলা পড়ে এসেছে। চারিধারের বনে এরই মধ্যে সন্ধ্যার ছায়া নেমে আসবার উপক্রম করছে। সুতরাং আর বেশিক্ষণ বাইরে আসা ঠিক হবে না। আমি বললাম,
এই জঙ্গলে আপনাদের বন্দুক না নিয়ে বেরোনো উচিত নয় কিন্তু। মিস্টার সিং বললেন, বন্দুক আমাদের আছে, তবে আমরা নিয়ে বেড়াইনি, হো একটা ঝঞ্ঝাট। হরদয়াল সিং বললেন, আমরা ডিপার্টমেন্টের অফিসার মশাই, বাঘে ভাল্লুকে আমাদের কিছু বলবে না। কয়েকটি হো মেয়ে পাহাড়ের নিচে ভাত রেঁধে খাচ্ছে আজও। এরা সারাদিন জঙ্গলে কাজ করে বাঘ ভাল্লুকের মুখে। সন্ধ্যাবেলায় নিজেদের আস্তানায় ফিরে দুটো নিরুপকরণ তণ্ডুল সিদ্ধ খেয়ে মহানন্দে দিন কাটায়। এতে ওদের খুশি উপচে পড়ছে। আমরা ওদের কাছে কিছুক্ষণ বসলাম। কি সুন্দর জীবন এদের, তাই ভাবি। এই যে বাইরের সভ্য জগতে এত যুদ্ধ, খাদ্যাভাব, লোকের দুঃখ কষ্ট, তার কোনো আঁচ এসে এখানে পৌঁছয়নি। কেরোসিন তেল না পাওয়া গেলেই বা এদের কি, চিনির দাম চালের দাম চড়লেই বা এদের কি, কাপড়ের দাম বাড়লেই বা এদের কি। এরা ওসব কোনো জিনিসের ধার ধারে না। বনে বাস করে, বন প্রকৃতি এদের সমস্ত জিনিস যোগায়। ওদের জিজ্ঞেস করা হলো, চাল যখন না পাওয়া যায় তখন কি খাবি? একটি মেয়ের নাম বুধনি কুই। মেয়েটি বেশ বুদ্ধিমতী বলে মনে হলো তার কথাবার্তা শুনে। কুই হো জাতির কুমারী মেয়েদের নামে শেষে ব্যবহার করা হয়। সে বললে, কেন, বনে খাওয়ার জিনিসের অভাব আছে নাকি? কি খাবার পাওয়া যায়? কন্দমূল। কত রকমের কন্দ পাওয়া যায় বনে, যারা জানে তারা তুলে আনে। বর্ষাকালে আমাদের 2-3 মাস কন্দ খেয়েই চলে যায়। কন্দ কথাটা সংস্কৃত হলেও বেমালুম ঢুকে পড়েছে হো ভাষার মধ্যে কান্দা রূপে। বাংলাদেশি মেটে আলু জাতীয় এক প্রকার মূল এই জঙ্গলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ল্যাটিন নাম ডায়াসকোরিয়া, খেতেও বেশ সুস্বাদু। এ জাতীয় লতা এইসব বনে সাধারণত শৈলশ্যানুর অরণ্যে জন্মায়। নিম্নের উপত্যকাতেও কিছু কিছু আছে। আমি হিন্দিতে প্রশ্ন করলাম, তোরা জঙ্গলে কন্দ তুলতে যাস, বাঘের ভয় করিস নে? বুধিনিকুই কিছু বুঝতে পারে না, শুধুই হাসে। এরা বাংলা তো দূরের কথা, হিন্দিও বোঝে না বিহারে বাস করে। কারণ এদের কাছে বাংলাও নেই, বিহারও নেই। ওসব কথার কোনো অর্থ নেই এদের কাছে। এই অরণ্যভূমি এদের মা। নিজের ক্রোড়ে আশৈশব এদের লালন পালন করেছে, ক্ষুধায় অন্ন, তৃষ্ণায় জল জুগিয়ে। একেই চেনে ওরা। হরদয়াল সিং হো ভাষায় আবার আমার প্রশ্নটি ওদের করলেন। বুধনির উত্তর আমায় বুঝিয়ে দিলেন। বুধনি বললে, আমরা দল বেঁধে যাই, 4-5 জন একসঙ্গে। বাঘ ভাল্লুক দেখিস নে? মাঝে মাঝে দেখি বই কি। ভয় করে না? ভয় করলে কি চলে আমাদের, সঙ্গে তীর ধনুক থাকে। তবে বাঘ বেশি মানুষ দেখলে পালিয়ে যায়। হাতি বেশি খারাপ, হাতি তাড়া করে আসে। বাঘ কখনো তাড়া করেনি? না বাবু, বাঘ কিছু বলে না। আর কি জানোয়ার দেখেছিস? ভালুক আছে। ভালুকও বড় খারাপ, কখন যে ঘাড়ে এসে পড়বে কেউ বলতে পারে না। তাছাড়া সাপ আছে। কি সাপ? শঙ্খচূড় সাপ আছে, মানুষকে তেড়ে কামড়াবে। ময়াল সাপ আছে, খুব মোটা, সেও মানুষকে ধরে। আমরা ময়াল সাপের মাংস খাই, বেশ ভালো মাংস। সেই বনানীর মধ্যে বসে বনের দুলালি মেয়েদের সঙ্গে বনের গল্প করতে আমাদের এত ভালো লাগছিল যে কিছুতেই সেখান থেকে উঠতে ইচ্ছা করে না। ভাত হয়ে গেল। বড় বড় শালপাতার পাত্রে ফ্যান শুদ্ধ ঢেলে বিনা নুনে বিনা তরকারিতে দিব্যি খেতে লাগল। বিলাসিতার সর্ব উপকরণ শূন্য এই সকল অনাড়ম্বর জীবনধারা আমার কাছে এত নূতন, এত অপরিচিত যে শুধু এই দেখবার জন্যে আমি সমস্ত রাত এইভাবে কাটিয়ে দিতে পারি। কিন্তু শীত পড়ে আসছে, এই সময় বাইরে থাকা স্বাস্থ্যের দিক থেকে নিরাপদ নয়। কাজে আমরা বাংলোর মধ্যে গিয়ে আগুনের ধারে বসলাম। হরদয়াল সিং বললেন, আমি একটা বড় সাপের কথা জানি। আমি বললাম, কি সাপ? পাইথন। আমার অধীনস্থ এক কর্মচারী একবার পাহাড়ি ঝর্ণায় স্নান করতে যাচ্ছিলেন, শুনলেন জঙ্গলের মধ্যে সরসর করে শব্দ হচ্ছে। জঙ্গলের মধ্যে খুঁজে দেখলেন
একটা প্রকাণ্ড পাইথন সাপ একটা ছোট্ট হরিণকে প্রায় অর্ধেক গিলে ফেলেছে। তারপর তিনি বনের মোটা লতা দিয়ে সাবধানে সাপটাকে বাঁধলেন। স্নান সেরে তাঁবুতে ফিরে সকলকে সংবাদ দিতেই কুলি ও ফরেস্ট গার্ডের দল হৈ হৈ করে গিয়ে সাপটাকে জখম করলে। তখন কিন্তু তারা ভেবেছিল যে সাপটা মরেই গেল। বিকেলের দিকে নিকটবর্তী বন্য গ্রাম থেকে অধিবাসীরা সাপের মাংস নিতে এসে দেখে মৃতপ্রায় সাপটা সেখান থেকে দৌড় মেরেছে। ওদের জান বড্ড কড়া। সাপটা লম্বায় 10 ফুট ছিল। আপনি কত বড় সাপ দেখেছেন? পালামৌয়ের জঙ্গলে একবার 18 ফুট লম্বা একটা পাইথন সাপ এক পাহাড়ি জঙ্গলের ঝর্ণার ধারে গাছের গায়ে জড়িয়ে থাকতে দেখেছিলাম। পাইথন সাপটা সাধারণত ওই জায়গাতেই থাকে। হরিণ বা খরগোশ জল খেতে এলে ঝপ করে তাদের উপর পড়ে জড়িয়ে ফেলে একেবারে হাড়গোড় চূর্ণ করে দেয়। তারপর ধীরে ধীরে গিলতে থাকে। অনেক সময় সম্বর হরিণকেও রেহাই দেয় না। মানুষ দেখলে কিছু বলে? সাবধানে না থাকলে একা মানুষকেও ছাড়ে না। আমি জানি উড়িষ্যার জঙ্গলে একবার এক কাঠুরে একটা শুকনো কাঠের গুঁড়ি কাটতে গিয়েছিল। গুঁড়িটার চারপাশে বড় বড় বন ছিল, বাইরে থেকে কিছু দেখা যায় না। কাঠুরেটা যেমনি সেখানে গিয়েছে অমনি একটা প্রকাণ্ড পাইথন ওর একখানা পা জড়িয়ে ধরে ওকে ফেলে দিলে। তারপর লেজের প্রান্ত দিয়ে গুঁড়িটা জড়িয়ে আস্তে আস্তে ওর সর্বদেহে কুণ্ডলীর আকারে জড়াতে লাগল। ভাগ্যে ওর সঙ্গে আরো লোক ছিল কিছু দূরে। ওর চিৎকারে তারা এসে পড়ে সাপটাকে মেরে ফেলে। 2-3 মাস ভোগবার পর লোকটা বেঁচে যায়। আমি শুনেছি 40 ফুট পর্যন্ত সাপ এই জঙ্গলে দেখা গিয়েছে। ঝর্ণার ধারে গাছের উপরেই এই জাতীয় সাপ সাধারণত বাস করে। ওখানে ওদের শিকারের সুবিধা। ক্রমে রাত্রি গভীর হল। নানা প্রকার সাপ ও বাঘের গল্প শুনে আমাদের মনে এক প্রকার অস্পষ্ট রহস্যময় ভীতির সঞ্চার হয়েছিল। আমরা সভ্য জগতের অধিবাসী। অন্ধকারময় বনানীর দৃশ্যও আমাদের নিকট গম্ভীর ও সুন্দর বটে, কিন্তু এই অনুভূতি জাগিয়ে দেয় যে এ আমাদের পক্ষে বিদেশ। এখানে বুধনি কুইয়ের মতো মেয়েরা স্বচ্ছন্দে ও সানন্দে বিচরণ করতে পারে, বন্য কার্পাস থেকে মোটা কাপড় বুনতে পারে। এরা কন্দমূল ফল আহরণ করে ক্ষুণ্ণিবৃত্তি করতে পারে। এরা কর, জতা, মহুয়া প্রভৃতি বৃক্ষের বীজ সংগ্রহ করে তেল তৈরি করতে পারে। কিন্তু আমরা সঙ্গে করে সভ্য খাদ্য না আনলে এখানে 3 দিনও বাঁচব না। তাছাড়া এইসব বনে পাহাড়ি ঝর্ণার জলে স্নান করা বা ঝর্ণার জল পান করা আদৌ নিরাপদ নয়। ম্যালেরিয়ার ভয় যথেষ্টই আছে। বন বিভাগের কর্মচারীরা বাঁধা নিয়মে 5 গ্রেন করে কুইনাইন প্রত্যহ খান। তবুও ম্যালেরিয়ায় ভোগার কথা ওদের কাছেই শুনেছি। অথচ ওইসবের জন্যে নরনারীর সুন্দর স্বাস্থ্য, উচ্ছল জীবনানন্দ দেখে হিংসে হয়। জর্জারির নামও ওরা শোনেনি, কুইনাইন চোখেও দেখেনি। বিনা নুনে ও বিনা তরকারিতে মোটা চালের ভাত ও জঙ্গলের কন্দমূল খেয়ে অমন স্বাস্থ্য কি করে হয় তা আমাদের বুদ্ধির অগম্য। অরণ্যের রহস্য অরণ্যের গোপন অন্তরালেই প্রচ্ছন্ন থাকুক। আমরা শীতের রাত্রের শয্যা আশ্রয় করি। পরদিন আমরা সকালে উঠে আবার মাছ ধরার বাঁধে গিয়ে বসলাম। কত কি বন্য পক্ষীর কুজন, বনপুষ্পের সুবাস এই স্থানটিতে। সত্যই বড় ভালো লাগে। কাল রাত্রে হয়তো আমরা যেখানে বসে আছি সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার জল খেতে এসেছিল। কংক্রিট বাঁধানো না হলে নরম মাটিতে বাঘের পায়ের চিহ্ন থাকত। আমাদের সাড়া পেয়ে একটা বনমোরগ কক কক শব্দ করে বিচিত্র বর্ণের ঝিলিক খেলে উড়ে গভীর বনান্তরালে অদৃশ্য হল। আমি আবার বললুম, এখানে নাইব। মিস্টার সিংহ বললেন, নাইলেই জ্বর হবে। এসব জল দেখতে ভালো বটে, কিন্তু সম্পূর্ণ অব্যবহার্য। হিমালয়ের যে কোনো ঝর্ণার জল সুপেয় ও নিরাপদ, কিন্তু এখানে তা নয়। আমি যখন প্রথম বন বিভাগে কাজ করতে আসি
অনভিজ্ঞতার দরুন এইসব বন্য নদীর স্বচ্ছ জল নির্বিচারে পান করতাম। ফলে ম্যালেরিয়া প্রায়ই হতো। পোড়াহাট ও সারেন্ডা ফরেস্ট ম্যালেরিয়ার জন্য বিখ্যাত। আমি বললাম, আপনি কবে বন বিভাগের চাকুরিতে যোগ দেন? 1925 সালে প্রথম যেদিন জঙ্গলে চাকরি করতে আসি, আমি তখন অনভিজ্ঞ যুবক। সবে বিএসসি পাশ করেছি পাটনা কলেজ থেকে। আরা জেলায় আমার বাড়ি। বনের কোনো ধারণাই নেই। আমাদের দেশের 2-10টা আম গাছ ও মহুয়া গাছের সমষ্টিকে বন বলে। বিন্ধ্যাচল একবার গিয়েছিলাম দাদার সঙ্গে, সেখানে সামান্য কিছু বন দেখি। তখন তাই আমার কাছে নিবিড়তম অরণ্য। আমি কখনো বিন্ধ্যাচল যাইনি। আমার বন্ধু বিভূতি মুখুজ্জে সেখানে গিয়ে মাসখানেক ছিলেন। তারই মুখে শুনেছিলাম বিন্ধ্যাচলের মাথায় খুব জঙ্গল, সেখানে হরিণ ইত্যাদি চরে। সুতরাং আমি বললাম, কেন, শুনেছি সেখানেও বেশ বন আছে। মিস্টার সিংহ বললেন, সে এক ধরনের বন, এর তুলনায় কিছুই নয়। আমি প্রথম চাকুরি নিয়ে যাই সারান্ডা ফরেস্ট। সেই বন এর চেয়েও ভীষণ। 400 বর্গমাইল অরণ্যানী, এর মধ্যে খান কয়েক বন্য গ্রাম আছে। বন বিভাগের কাজকর্মের মজুরের জন্য গভর্নমেন্ট জমি দিয়ে লোক বসিয়েছে। না দেখলে সে বিরাট অরণ্যের ধারণা হয় না। তারপর আপনার অভিজ্ঞতা বলুন শুনি। সে এক গল্প। এখন খাওয়া দাওয়া শেষ করে নি, চলুন, আজ আমাদের চিটিমিটি যেতে হবে। বৌদিদি, তৈরি হয়ে নিন। চিটিমিটি কদ্দূর? এখান থেকে 40-45 মাইল পাহাড় ও বনের পথ। সকাল সকাল বেরোতে হবে। পথে আমার প্রথম চাকুরি জীবনের গল্প করতে করতে যাব। আপনাদের লেখার খোরাক হবে। বেলা 2টোর পরই আমরা জিনিসপত্র বেঁধে ছেদে মোটরে উঠিয়ে রওনা হলাম। চিটিমিটি যাবার পথে মোটর পাহাড় জঙ্গলের পথে এঁকে বেঁকে নামতে লাগলো বামিয়াবুরু থেকে। আমরা চলেছি ক্রমাগত চড়াই উত্তরায়ের পথে। এক জায়গায় পাহাড়ের নিচে বাঁ দিকের উপত্যকায় বন বিভাগের রক্ষিত ভূমি। এর রহস্য হচ্ছে এই যে এই জায়গাতে প্রকৃতিকে সুযোগ দেয়া হয়েছে ইচ্ছামতো বাড়তে। প্রকৃতির ওপর কলম চালানো হয়নি। তাই এখানে বড় বড় 8-10 ফুট পরিধি বিশিষ্ট শাল গাছ যথেষ্ট। মোটা মোটা লতায় লতায় জড়াজড়ি, গাছপালার নিচেও দুর্ভেদ্য জঙ্গল, ছোট গাছগাছালির। আমরা পাহাড়ের গায়ে আবার দেখলুম খনিজ লবণের স্তর। বন্য জানোয়ার ছাড়া এই নুন কেউ ব্যবহার করে না। হরিণ, ভালুক, বাঘ, এই 3টি জন্তু বিশেষ করে। হাতিরা নুন খাওয়ার দরকার বিবেচনা করে না নাকি, কেন তা জানি না। অস্তগামী সূর্যের রাঙা আলো যখন বাঁকাভাবে এসে পড়ে এই খনিজ লবণের স্তরে, শাল অরণ্যে সন্ধ্যার ছায়া নেমে আসে, তখন দলে দলে মৃগজুথ আসে নির্জনে লবণের স্তর চাটতে। তাদের সেই আনন্দলীলার ছবি হয়তো কবি ভবভূতি আঁকতে পারতেন, যিনি প্রস্রবণ পর্বতের গম্ভীর মহিমা বর্ণনা করেছেন উত্তর রামচরিতে। অতীত দিনের ভারতবর্ষের কি অদ্ভুত রূপ কল্পনায় ভেসে ওঠে এই পর্বতারণ্যের মধ্যে দাঁড়ালে। হরদয়াল সিংকে বললাম, আপনারা এখান থেকে নুন বিক্রি করেন না? না, ওটা বন্য জন্তুদের ব্যবহারের জন্যেই। গভর্নমেন্টের বন্দোবস্ত? নিশ্চয়ই। এখানে শিকার করা নিষেধ। কিরকম? পূর্বে এরকম হয়েছে, হরিণ নুন খেতে এসেছে দলে দলে, শিকারীদের মাহেন্দ্র সুযোগ, লুকিয়ে থেকে গুলি করেছে। নিষ্ঠুরতার কাজ বই কি। আর এখন বনের সমস্ত সল্টহিকে গভর্নমেন্টের খরদৃষ্টি, বন্দুক নিয়ে যাবার জন্যেই। মোটর আনানো হলো। মিস্টার সিং বললেন, চলুন, দেখবেন কত জানোয়ারের পায়ের দাগ। যেখানে পাহাড়ের গায়ে সল্ট লিক, তার নিচে জানোয়ারদের চড়বার সুবিধের জন্যে বা দাঁড়িয়ে নুনের স্তর চাটবার জন্যে বন বিভাগ থেকে পাথর কেটে সমতল করে দেওয়া হয়েছে। সেখানে নরম সাদা মাটিতে সত্যি অনেক জন্তুর পদচিহ্ন। হো জাতীয় ফরেস্ট গার্ড বললে, হরিণের পায়ের দাগই বেশি, ভালুকেরও আছে, কোংরার আছে। আমি বললাম, কোংরা কি?
মিস্টার সিং বললেন, বার্কিং ডিয়ার। কত বড়? একটা বড় খাসি ছাগলের মতো। বামিয়াবুরুতে সেদিন রাত্রে যার ডাক শুনেছিলেন। ফরেস্ট গার্ড বললে, বাঘের পায়ের দাগ একদম দেখছি না হুজুর। আরও মাইল 7 গিয়ে আমাদের গাড়ি সমতল ভূমিতে নামল। সেখানকার আরও মনোহারী শোভা। বাঁ দিকে একটা পাহাড় চলেছে। বন সেখানে তত ঘন না হলেও বড় বড় শুভ্রকাণ্ড শিব বৃক্ষ ও গোলগুলি ফুলের গাছে সমস্ত পাহাড়ের সানুদেশ ভর্তি। এই ফুলের গাছ দেখতে আমাদের দেশের আমড়া গাছের মতো, অথচ প্রথম বসন্তে সম্পূর্ণ নিষ্প্রভ শ্বেতাভ বৃক্ষগুলিতে যখন সূর্যমুখী ফুলের মতো বড় বড় ফুল ফোটে, কালো কোয়ার্টজাইট পাথরের পটভূমিতে, মেঘশূন্য নীল আকাশের তলায়, খররৌদ্র মধ্যাহ্নে কোন সৌন্দর্যের মায়ালোকের মধ্যে মনকে একেবারে তলিয়ে ডুবিয়ে নিয়ে যায় যেন। যত দূরে যাই সমতলের শোভা আর একরকম। ধরনীর উচ্চাবচ ভূমিরেখা এখানে সুপরিস্ফুট। বনে তাদের ঢাকেনি। কোথাও 2-1 ঝাড় পাহাড়ি বাঁশ, কোথাও অদূরের শৈলশ্রেণী থেকে নেমে নদী চলেছে বন্ধুর উপলাস্ত্রিত পথে, কোথাও 2-1টি বন্য গ্রাম। আমার স্ত্রী ক্রমাগত বলছেন, আহা বেশ জায়গা, দেখো দেখো কেমন ওই গাঁখানা পাহাড়ের কোলে, এখানে একটা বাড়ি করলে হয় না? আবার কিছু দূর গিয়ে, দেখো দেখো কি সুন্দর ঝর্ণাটি, বাঁশবন, এখানে একটা বাড়ি করলে হয়। ডজনখানেক জায়গায় বাড়ি তৈরি করবার পরামর্শ শুনে শুনে মিস্টার সিং বললেন, কিন্তু একটা ব্যাপার মিস্টার ব্যানার্জি, বাড়ি তো অনেকগুলো করবার প্রস্তাব করলেন, এইসব জায়গায় বাস করতে পারবেন? আমার স্ত্রী বললেন, কেন? খাবেন কি? রিজার্ভ ফরেস্টের মধ্যে এইসব গায়ে শুধু হো জাতীয় লোকের বাস, দোকান টোকান নেই। ওরা জিনিস কোথায় পায়? কোনো জিনিসের দরকার নেই ওদের, দেখেই তো এলেন বামিয়াবুরুতে। কিন্তু আমার স্ত্রীর দোষ নেই। সত্যিই মনে হয় এখানে নানা জায়গায় শুধু বাড়ি করি আর বাস করি। কতবার আমার নিজের মনেও কি উদয় হয়নি সে কথা? বড় বাড়ি নয়, ক্ষুদ্র পর্ণকুটির। পাহাড়ি বেনুবনের ছায়ায় নৈশ বাতাসে কিচকের রন্ধ্রে রন্ধ্রে যে বাঁশি বাজবে, পর্ণকুটিরে শুয়ে শুয়ে নিস্তব্ধ নিশীথে তা শুধু শুনব আধো ঘুম আধো জাগরণের মধ্যে। একটা গ্রামে পাহাড়ের নিচে হাট বসেছে। বললাম, এটা কি গ্রাম? মিস্টার সিং বললেন, ম্যাপ দেখে বলে দিচ্ছি। মোটর থামানো হলো। আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। এই বন পাহাড়ের মধ্যে ক্ষুদ্র হাটটি কেমন, কি জিনিস এখানে কেনাবেচা হচ্ছে দেখতে হবে বই কি। আমরা সবাই হাটের মধ্যে বেড়াচ্ছি। একটা মহুয়া গাছের তলায় দাঁড়িয়ে কয়েকটি হো তরুণী আমাদের দিকে চেয়ে হাসছে দেখে আমরা এগিয়ে গেলুম তাদের কাছে। আমার স্ত্রী বললেন, ওই তো কালকে সেই মেয়েটি, সেই বুধনি কুই। মিস্টার সিং হো ভাষায় ওদের কি বললেন, ওরাও কি উত্তর দিলে হেসে হেসে। আমি বললাম, কি বলছে ওরা? বলছে, বাবুরা হাট দেখতে এলি? মেয়েগুলো কোত্থেকে এসেছে? ওরা বুধনিকুয়ের বন্ধু বান্ধব, হাট দেখতে এসেছে। জিনিসপত্র কিনুক না কিনুক, ভালো সাজগোজ করে এদেশে সবাই হাটে আসবেই। হাট ওদের উৎসবের জায়গা। এখানেই 7 দিন পরে 5 গায়ের লোকজনের সঙ্গে দেখাশোনা হয়, গল্পগুজব হয়। হাটের দিন ওদের কাছে একটা আমোদের দিন। আমরা সকলে হাটের মধ্যে ঢুকে পড়ি। অনেক হো নরনারী জড়ো হয়েছে। মেয়েদের চুলে প্রচুর করঞ্জার তেল, খোপা ঢিলে ও বাঁকা, তাতে বন্য ফুল গোঁজা। পুরুষদের প্রায় সকলেরই হাতে তীর ধনুক। তীর ধনুক না নিয়ে কোনো হো যুবক বা বৃদ্ধ পথ চলে না। বিক্রি হচ্ছে যা সিংভূমের হাটে সাধারণত বিক্রি হয়ে থাকে, বিচিওয়ালা বেগুন, টমেটো, পেঁয়াজ, শুটকি মাছ, জোদা অর্থাৎ নালসে পিঁপড়ের ডিম, বাখর অর্থাৎ মহুয়ার মদ তৈরি করবার মশলা, দেখতে কদমার মতো, সুন্দর সরু সীতাশাল চাল, মাটির হাঁড়িকুড়ি, মহুয়ার তেল, করঞ্জার তেল এবং তাতে তৈরি মোটা কাপড় ও গামছা। এদেশে মোটা চাল তত বেশি দেখা যায় না,
যত দেখা যায় সরু সাদা ধবধবে সীতাশাল চাল। পাহাড়ি পাথুরে জমি নাকি সরু ধানের পক্ষে অনুকূল। বুধনিকুইকে জিজ্ঞেস করা হলো, কি কিনবি রে হাটে? সে হাসতে হাসতে বললে, কিছুই না। তবে এসেছিস কেন? মুরগির লড়াই দেখতে। হ্যাঁ, এই একটা আকর্ষণের বস্তু বটে এদের জীবনে। 10 ক্রোশ হেঁটে এরা আসতে পারে মুরগির লড়াই দেখতে। কোথায় মুরগির লড়াই হচ্ছে রে? হয়নি, ওই গাছের তলায় হবে। হাট ভেঙে গেলে হবে, নয়তো মুরগির লড়াই আরম্ভ হলে হাটে কে থাকবে? কথাটা সত্যি বলেছে বুধনি। কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, টাকা রোজগার এসব জীবনের অতি তুচ্ছ জিনিস। এর কি দাম আছে জীবনে? আসল জিনিস হলো মুরগির লড়াই। গাছের তলায় মাদল বাজছে, গোলাকারে উৎসুক নরনারী ঠ্যাঙে ছুরি বাঁধা দুটো লড়াই মোরগের ঝটাপটি দেখছে। টুপটাপ মহুয়া ফুল ঝরে পড়ছে ওদের মাথায়। আশেপাশে, সামনে, দূরে নীল নীল শৈলমালা। জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দ মুহূর্ত। এদের সৌন্দর্যপ্রিয়তা ও আমোদপ্রিয়তা লক্ষ্য করবার বিষয় বটে। কি জানি, হয়তো চক্রধরপুরের নিকটবর্তী অরণ্যে শৃঙ্গানপুরের গিরিগুহার চিত্রাবলী এদের পূর্বপুরুষেরা এঁকেছিল কোন প্রাগৈতিহাসিক যুগে। আমার স্ত্রী নারীসুলভ বস্তুপ্রিয়তা প্রদর্শন করে বললেন, একখানা নকশা করা চাদর কিনব। আমি চাদর ক্রয়ের বিরুদ্ধে বহু যুক্তি দেখালুম অবশ্যই, কিন্তু কিছুই খাটল না। আবার আমরা পথে বেরোই। এবার কি বেজায় ধুলো শুরু হলো। স্টিয়ারিংয়ের তলাকার কোন ফাঁক দিয়ে ফোয়ারা থেকে জল বেরোবার মতো ধুলো ঢুকতে লাগলো। আরেকটা বন্য গ্রাম ও পথের পাশে তাদের মৃতদের উদ্দেশ্যে প্রথিত প্রস্তররাজি। এইগুলো যেখানেই দেখি সেখানে প্রায়ই থাকে একটা প্রাচীন বট বা মহুল গাছ। পাহাড়ের পাশে যদি হয়, মনে কেমন একটা অদ্ভুত ছন্ন ছাড়া ভাব নিয়ে আসে। এমনি এক সমাধিস্থানের বর্ণনা করেছি আমার লেখা আরণ্যকে। সে স্থান গয়া জেলার প্রান্তে, দক্ষিণ বিহারের শৈলমালার নিবিড়তম অভ্যন্তরে অবস্থিত। অথচ আজ সেই সব দৃশ্যের কথাই আমার মনে আবার নিয়ে আসে এই বন্যগ্রাম ও এদের সমাধি প্রস্তরের চৌরস সারি। 3টি বন্যগ্রাম পার হয়ে তবে চিটিমিটি। গ্রামগুলোর নাম ও ভৌগোলিক অবস্থান নিয়ে আমার স্ত্রী একটি ছড়া তৈরি করলেন। আগে হলো পেটাপেটি, বাঁকে রোয়াউলি করজুলি, তারপর চিটিমিটি। এর কবিত্ব প্রশংসীয় না হলেও নামগুলো মনে রাখার সুবিধে হয়। যেমন মুখস্থ করেছিলাম কোন ছেলেবেলায়, 1627 অব্দে জাহাঙ্গীর মোল, শাহজাহান ভারতের বাদশাহ হল। এখন কত উপকার দেয়। বেলা চলে যাচ্ছে, এমন সময় উপরোক্ত ছড়ার প্রথম গ্রামটির মধ্যে গাড়ি ঢুকল। এবার ধুলো ভরা রাস্তা ছেড়ে পাহাড়ের পথে উঠছি। একটা পাহাড়ের ওপারই পেটাপেটি গ্রাম। এখানে যদি বা বাড়ি করে বাস করবার লোভ সম্বরণ করা চলে, কিন্তু পরবর্তী 3খানি গ্রামের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য মানুষকে সভ্য জগতের কথা একেবারে ভুলিয়ে দেয়। আমি এই সময় মিস্টার সিংহকে জিজ্ঞাসা করলুম, আপনার চাকুরি জীবনের প্রথম দিনের সেই অভিজ্ঞতার কথাটা বললেন না? চলুন চিটিমিটি বাংলোতে বসে চা খেতে খেতে আরাম করে শুনবেন। সে সত্যিই শোনবার মতো বটে। কোনো বন্যজন্তুর হাতে পড়েছিলেন? ঠিক সেভাবের নয়, তবে পড়লে বিস্মিত হবার কারণ ছিল না। এমন একটা উঁচু জায়গা দিয়ে আমাদের মোটর যাচ্ছে যে আমরা আমাদের সামনে সাপের মতো আঁকা বাঁকা সমস্ত পথটা দেখতে পাচ্ছি। কখনো শৈলগাত্র বেয়ে, কখনো সংকীর্ণ উপত্যকায় নেমে, আবার কখনো দূর দিক চক্রবালে অদৃশ্য হয়ে পথটা বরাবর চলেছে আগে আগে। বাঁকে গ্রামখানির দুদিকে পাহাড়, সামনে ক্ষুদ্র একটি পার্বত্য নদী বয়ে চলেছে কুলুকুলু শব্দে। পাহাড়ের ওপর বন্য বাঁশের বন, শালবন, শুভ্রকাণ্ড শিব বৃক্ষ, যার কোথাও বাড়ি করবার প্রবৃত্তি হয় না, নিতান্ত আরব বেদুইনের মতো যে ছন্ন ছাড়া ও ভ্রাম্যমান।
তারও অভিলাষ জাগবে মনে ওই পাহাড়ি ঝর্ণার পাশে কিছুদিন বাস করি। রুয়াউলি, সাদা কোয়ার্জ পাথরের রিজ, একদিকে ঢেউ খেলানো পাহাড়, অধিত্যকায় মাঝে মাঝে শালবন, পাহাড়ের গায়ে রোদ পড়ে বেশ দেখাচ্ছে। করজুলি, দূরে একটা গ্রাম দেখছি, থাকে থাকে পাহাড়ের গা বেয়ে উঠেছে। করজুলিতে হো অধিবাসীদের ঘরগুলি শালপাতায় ছাওয়া, রাঙামাটির দেওয়াল, পাহাড়ের ঢালুতে ভেড়ার দল চড়ে বেড়াচ্ছে। অনাবৃত কায় পাহাড়ের গম্বুজ উঠেছে দূরের কালো বনরেখার উপরে। জ্যোৎস্না রাত্রে এই গ্রামগুলি মায়াময় হয়ে উঠবে বেশ বুঝতে পারছি। বেলা যাবার দেরি নেই। পশ্চিম দিগন্তে দূর বরকেলা শৈলশ্রেণীর ওপর সূর্য ঝুঁকে পড়েছে। এমন সময় মোটর আবার পাহাড়ের ওপর উঠতে শুরু করল। মিস্টার সিং বললেন, ওই দেখুন, চিটিমিটি বাংলো দেখা যাচ্ছে পাহাড়ের মাথায়। ওখান থেকে ওপারের সমতলভূমির দৃশ্য বড় চমৎকার দেখায়। একটু পরে বনপথে উঠে আমাদের গাড়ি একটা ছোট বাংলোর সামনে দাঁড়ালো। চিটিমিটি বাংলোটি বড় সুন্দর স্থানে অবস্থিত। পাহাড়ের মাথায় ছোট্ট বাংলো, অনেক নিচে সমতল ভূমি, সন্ধ্যার অন্ধকারে অস্পষ্ট। কার্শিয়াং থেকে নিচের দিকে যেমন সমতল ভূমি দেখা যায়, অনেকটা তেমনি দৃশ্য। পেছন দিকে পাহাড়ের নিচে উপত্যকায় বনের আড়ালে করজুলি গ্রামের হো অধিবাসীরা মাদল বাজিয়ে গান ধরেছে। বাংলোর মধ্যে ঢুকে দেখা গেল অনেকদিন এখানে কেউ না আসার দরুন আসবাবপত্র ভালো অবস্থায় নেই। দুটি মাত্র ছোট ঘর, রাত্রে এখানে থাকার বিশেষ অসুবিধা। হরদয়াল সিং প্রস্তাব করলেন, এই রাত্রেই চাইবাসা ফেরা যাক। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বনে পাহাড়ে, আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।